নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য ভূত অদ্ভুত। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, ভূত অদ্ভুত। গোটা পৃথিবীর সুখ, আনন্দ আর আলোকিত কোণগুলোর দিকে তুমি যদি তাকাও, তাহলে তুমি দেখতে পাবে না। কিন্তু একবার ওখান থেকে চোখ সরিয়ে যদি পৃথিবীর অন্ধকার আনাচ কানাচগুলো খুঁজে দেখো, তাহলে এমন কিছু মানুষের হদিস তুমি পেয়ে যেতে পারো, যারা ঠিক মানুষ নয়, আবার ভূতও নয়, কিংবা মানুষ আবার ভূতও বটে। আসলে এরা অদ্ভুত। এই রকমই এক অদ্ভুতের গল্প শোনাবো আজ তোমাদের। আমি একবার বেলডুংরি গিয়েছিলাম একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। আমার বাড়ি থেকে বেলডুংরি ট্রেনে তা প্রায় 5-7 ঘন্টা। ইন্টারভিউ টাইম ছিল বেলা 2টোর পর। ইন্টারভিউ শেষ করে অফিস থেকে বেলডুংরি স্টেশনে পৌঁছাতে প্রায় সন্ধে নেমে গেল। স্টেশনে এসে শুনলাম বেলডুংরির ঠিক 2টো স্টেশন আগে, ময়ূরবনী আর মাধবগঞ্জের মাঝামাঝি, একটা মালগাড়ি একদল বুনো হাতিকে বাঁচাতে গিয়ে লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। তাই কাল ভোরের আগে কোনো মতেই ট্রেন চলাচল সম্ভব নয়। শুনেই বেশ হতাশ হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, মহা মুশকিল হলো তো। এতটা সময় কী বা করব, আর কোথায় বা যাব? এইসব দিককার স্টেশন এমনিতেই একটু ফাঁকা ফাঁকা, মানে লোকজন তেমন থাকে না। আর রাত যত বাড়তে লাগলো, স্টেশনটা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদরে গা ঢাকা দিতে শুরু করলো। আমার কাছে খাবার দাবারও তেমন কিছু ছিল না। তাই মনে মনে ভাবলাম, এই ভুতুড়ে স্টেশনে বসে না থেকে একটা হোটেলের খোঁজ করাই ভালো। আমি একটু এগিয়ে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, স্যার, এখানে কোনো হোটেল পাওয়া যাবে? বুড়ো স্টেশন মাস্টার চশমার ওপর দিয়ে একটা তীক্ষ্ণ দৃষ্টি আমার মুখের ওপর ফেলে গম্ভীর গলায় বললেন, দেখো, ছোটোখাটো হোটেল পেয়ে যেতে পারো, তবে এত রাতে খোলা আছে কিনা তা আমি ঠিক বলতে পারবো না। বলেই তিনি আবার টেবিলের দিকে মুখ গুঁজে পুরনো একটা ইংরেজি কাগজ পড়তে লাগলেন। আমি এক পা করে স্টেশন থেকে বেরিয়ে নীলচে অন্ধকারে মাখা রাস্তায় বেরিয়ে পড়লাম। রাত তখন 11টার কাছাকাছি। 11টার সময় পাড়াগাঁয়ের রাস্তা একেবারে শ্মশান হয়ে গেছে। শেয়ালের ডাক ছাড়া আর কোনো প্রাণীর আওয়াজ আমার কান অবধি পৌঁছল না। কিছুটা যাওয়ার পর আমি অন্ধকারের মধ্যে একটা আলো দেখতে পেলাম। সম্ভবত আলোটা রাস্তার ল্যাম্পপোস্টের। আলোটা অবধি পৌঁছেই দেখতে পেলাম ল্যাম্পপোস্টটার ঠিক উল্টো দিকেই একটা ছোট্ট মতো হোটেল। লেখা আছে মা অন্নপূর্ণার ভাতের হোটেল। তবে হোটেলটা বন্ধ। কিন্তু বন্ধ হোটেলের বাইরে থেকেই বোঝা যাচ্ছিল ভেতরে আলো জ্বলছে। সেটা দোকানের কপাটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল, এবং ভিতরে মানুষজনের গলাও পাওয়া যাচ্ছিল। আমি বাইরে থেকে হাঁক দিয়ে বললাম, কেউ আছেন? একটু খাবার পাওয়া যাবে? ভেতরের মানুষগুলো কিছুক্ষণের জন্য
পুরো নিস্তব্ধ হয়ে গেল। আমি কোনো সাড়া না পেয়ে আবার বললাম, মানে আমি একটু বিপদে পড়েই এসেছি, একটু খাবার আর একটু রাতে মাথা গোঁজার যদি জায়গা পাওয়া যেত বড়ই উপকার হতো। তার জন্য যা ভাড়া লাগে তা আমি দিতে রাজি আছি। কিন্তু দোকানের ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। আমি আবার একবার ডাকলাম, কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। এবার হোটেলের ভিতর থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো, না না, এ হোটেল বন্ধ হয়ে গেছে। তাছাড়া রাতের খদ্দের সব সব গুপির হোটেলে, এ হোটেলে নয়। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। ভাবলাম, এ আবার কেমন কথা? খাবার না থাকলে সোজাসুজি বলে দিতে পারতো, খাবার নেই, অন্য হোটেলে যাও। কিন্তু রাতে এলে গুপির হোটেলেই যেতে হবে, এ কেমন কথা রে বাবা? আমি আরেকটু হেঁটে গিয়ে একটা চা দোকান পেলাম। ভাবলাম ভাত খেয়ে আর কাজ নেই, দুটো নেড়ো কিনে জল খাই। কিন্তু সেখানেও প্রায় একই অবস্থা। দোকানদার সবে দোকানের ঝাঁপটা ফেলছিল। আমি পেছন থেকে বললাম, দাদা 12 আনা নেড়ো দিন দেখি, একটু জল খাই, সেই সকাল দিয়ে কিছুই খাওয়া হয়নি। শুনেই চমকে লোকটা পেছন দিকে ঘুরে তাকালো এবং আধবয়সী লোকটা তার ঘোলাটে চোখের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার চট করে চোখ বুলিয়ে নিয়ে ঝপ করে দোকানের ঝাঁপটা ফেলে দিয়ে শুট করে দোকানের মধ্যে ঢুকে গেল এবং কথা নেই বার্তা নেই সজোরে টিনের কপাটটা আমার মুখের ওপরে বন্ধ করে দিলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই দোকানদার দোকানের ভিতর থেকে বলল, না না বাবু, এখানে কিছুটি পাওয়া যাবে না। কিছুক্ষণ চুপ থেকে লোকটা আবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সিধে গিয়ে বাঁ দিকে, তারপর বুড়িগঙ্গার বাঁধ, বাঁধের উপর সেই প্রকাণ্ড অসত্য গাছটা, তার তলাতেই গুপির হোটেল, হেতায় যান। আমি দ্বিতীয়বার গুপির হোটেলের নামটা শুনে আমার কেমন জানি একটু সন্দেহ হলো। এবার একটু চিন্তায় পড়ে গেলাম। কি করব ভাবছি, হঠাৎ সেই লোকটা দোকানের ভিতর থেকে একটু চাপা গলায় ফিসফিস করে বলল, বাবু আসেন না গেছেন? আমি একটু চমকে উঠে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম, না, বলুন। সে আবার বলল, একখান কথা জিগাইতে পারি? আমি বললাম, হ্যাঁ বলুন। সদ্য এসেন? আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না। বললাম, মানে? সে বলল, মানে হেতায় নতুন এসেন বুঝি, ওই স্টেশন থেকে এসেন। আমি কিছু বলার আগেই সে আবার বলল, রাতের নোকের তো গুপির হোটেল না চেনার কথা নয়, যান, হোতায় যান। গুপি মানুষ হিসেবে বড়ই ভালো। বলেই লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমি দোকানের দাওয়া থেকে নামতেই শুনতে পেলাম লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে রাম 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 বলে উঠল। সব কিছু শোনার পর আমারও কেমন একটু সন্দেহ হচ্ছিল। অনেক ভূতের গল্পে পড়েছি, মানুষ মরে যাওয়ার পরেও বুঝতে পারে না সে মারা গেছে। তাই নিজের গালে নিজেই আস্তে করে একটা চড় মারলাম আর বুঝলাম, না, মরিনি। তবে আর কিছুক্ষণ এইভাবে থাকলে, মানে পেটে যদি কিছু না পড়ে, তাহলে মরলেও মরতে পারি। আমি আর বেশি কিছু না ভেবে ওনার কথা মতো বুড়িগঙ্গার বাঁধের ওপর পৌঁছালাম এবং দেখলাম সত্যি একটা খড়ের ছাউনি দেওয়া, খুব বড় না হলেও
জোনা দশেক লোক বসে খেতে পারবে এমন একটা মাটির দোকান ঘর। বাইরে একটা হ্যারিকেনের আলো মিটমিট করে জ্বলছে, তবে কাছে যেতে বুঝলাম একটা নয়, দোকানের বাইরে খান তিনেক হ্যারিকেন জ্বলছে। আর একটা বয়স্ক লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে দেখে বললাম, এটা কি গুপিবাবুর হোটেল? হ্যারিকেন হাতের সেই বয়স্ক ভদ্রলোকটি বললেন, বাবুর কোথা থেকে আসা হচ্ছে? আমি বললাম, সে অনেক দূর। আমাকে পুরো শেষ করতে না দিয়ে তিনি বললেন, তা ভাত খাবেন না রুটি? আমি তাড়াতাড়ি একটু উৎসাহের সাথে উত্তর দিলাম, তা যা হোক একটা হলেই হলো, সকাল থেকে পেটটা একেবারে খিদে চুঁচু করছে। এবার সেই বয়স্ক লোকটি আমায় হাতের ইশারায় ডাকলেন এবং একটু কেশে নিয়ে বললেন, আসেন দেখি, আমার সাথে আসেন। তিনি আমায় নিয়ে গিয়ে পাশের একটা ছোট্ট ঘরে বসালেন। দেখলাম ঘরটাতে একটা ছোট্ট তক্তপোষ রয়েছে। বুঝলাম বুড়ো এখানেই রাতে থাকে। তিনি ওখান থেকে আমায় বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেলেন। আমি একা ঘরের মধ্যে বসে থাকতে থাকতে হঠাৎ আমার চোখটা বাইরের অন্ধকারে গিয়ে পড়ল। দেখলাম একজন ভদ্রমহিলা একটি ছোট বাচ্চাকে হাতে ধরে আর একটা বাচ্চাকে কোলে নিয়ে হোটেলের দিকে এগিয়ে আসছেন। আর আমি যদি খুব ভুল না হই, তাহলে মহিলাটি গর্ভবতী। একজন গর্ভবতী মহিলাকে আসতে দেখে আমার কেমন জানি একটু সন্দেহ হলো। মনে হলো এত রাতের বেলা এরা এখানে কি করছে? দেখে তো মনে হয় এই চত্বরেরই লোক, তাহলে এই অবস্থায় এত রাতে? তারপর মনে মনে ভাবলাম, যাকে যাক, আমার কি, আমি এত রাতে যে খেতে পাচ্ছি এটাই যথেষ্ট। কিন্তু পরক্ষণেই মনে হলো, হোটেল মালিক গুপিবাবু যে বললেন ভিতরে বসার আর জায়গা নেই, তাই উনি আমাকে এখানে আনলেন। তাহলে ওরা ওখানে ঢুকে পড়ল কি করে? গুপিবাবু কি আমায় মিথ্যে কথা বললেন? ওনার কি কিছু অন্য মতলব আছে? আমায় একা পেয়ে আমার সব কিছু কি উনি ছিনতাই করে নিতে চান? ধীরে ধীরে একটা অজানা ভয় আমার রক্তের মধ্যে দিয়ে গিয়ে আমার হৃৎপিণ্ডে জমা হতে লাগলো। একবার ভাবলাম পালাবো, কিন্তু এই অচেনা জায়গায় পালাবই বা কোথায়? আমি কাঠ পাকিয়ে বসে রইলাম। এরই মধ্যে হঠাৎ গুপিবাবুর কণ্ঠস্বর শুনতে পেলাম ও ঘর থেকে। তিনি কাউকে একটা বলছেন, এই কেষ্টা, গয়লা বউয়ের পাতের ভাতগুলো এখানে ঠাকুর মশাইয়ের পাতে দিয়ে যা দেখি। শুনেই আমি তো চমকে উঠলাম। এ কেমন হোটেল রে বাবা, যেখানে এঁটো ভাতও দেয়া হয় আর কেউ কিছুই বলছে না? ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো। বলেই আমি হোটেলের জানলায় আমার চোখ দুটো রাখতেই আমার চক্ষু স্থির হয়ে গেল। আমার বিস্ফারিত চোখের কালো দুটো মণির সামনে যেন একটা মায়াজাল বোনা শুরু হয়েছে। আমি মরার মতো কাঠ পাকিয়ে গেলাম। শুধু আমার শরীরের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে দাঁড়িয়ে থেকে আমার বেঁচে থাকার প্রমাণ বয়ে বেড়াচ্ছিল। দেখলাম হোটেলের মধ্যে একটা মোমবাতির শিখা হাওয়ার তালে তালে দুলছে, আর তাতেই ঘরের মধ্যে একটা আলো আঁধারি সৃষ্টি হয়েছে। আর সেই ঝাপসা হলদেটে আলোয় কালো রাতের অভিশপ্ত নগ্নতা ফুটে বেরিয়ে এসেছে।
এতক্ষণ হোটেলে যারা খাচ্ছিল তারা তারা কেউই মানুষ নয়। তারা তারা প্রত্যেকেই বোবা অন্ধকারের অভিশপ্ত আর্তনাদ। আমার প্রথমেই চোখটা পড়েছিল হোটেলের একদম কোণের দিকে বসা একজনের ওপর। তার গায়ে একটা নামাবলী জড়ানো। নামাবলী থেকে চোখটা সরে যখন তার হাতের উপরে পড়ল, তখন আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। দেখলাম মোমবাতির আলোটা তার হাতের উপরে পড়েছে, আর সেই হাতে কোনো কোনো মাংস নেই, শুধু কটা কাঠির মতো সরু হাড়। আর তা দিয়েই ঠাকুরমশাই গোগ্রাসে ভাত গিলে চলেছে। তারপর চোখ পড়ল সেই গর্ভবতী মহিলাটার ওপর। সে তার সামনে ভাতের থালা পাওয়া মাত্রই তার দু হাতের বড় বড় নখ দিয়ে নিজেই নিজের পেটটা ফালা করে ফেলল। আর তারপর এক খামল করে ভাত সে তার নিজের গালে দেয়, আর এক খামল করে ভাত নিজের পেটের ভিতরে থাকা শিশুটার মুখে ঠুসে দেয়। আর হোটেলের চারিদিকে তো মাংসহীন কঙ্কালসার মূর্তিগুলো গোগ্রাসে ভাত গিলে চলেছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। নিজের অজান্তেই করে চেঁচিয়ে উঠতে যাব, হঠাৎ এমন সময় কে যেন পিছন থেকে আমার মুখটা চেপে ধরল এবং টেনে জানালার কাছ থেকে আমায় সরিয়ে নিল। তারপর আমায় 2-4 বার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে তিনি তার ঠোঁটের ওপরে একটা আঙুল রেখে আমায় বললেন, চুপ, একদম চুপ, চেঁচিও না। চেঁচালে তোমার বিপদ বাড়বে বই, কমবে না। আমি দেখলাম আমার সামনে কুপিবাবুই দাঁড়িয়ে আছেন, আর তিনি আমাকে চুপ করতে বলছেন। তারপর আমার মুখের কাছে এক গ্লাস জল ধরে তিনি বললেন, আগে একটু জল খাও আর একটু শান্ত হও, তারপর তোমায় সব বলছি। এ জিনিস শান্ত হয়ে শোনার জিনিস, এ ছেলে খেলা নয়। আমি জল খেয়ে জলের গ্লাসটা নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, কে এরা? এরা কে? আর এরা এখানে বা কি করছে? সে অনেক কথা, আজ থেকে প্রায় বছর 30 আগের কথা। এই বলেই বুড়ো তার অতীত জীবনের সেই রহস্যময় কাহিনী বলতে শুরু করলেন। আমি আর আমার স্ত্রী ননিবালা দুজনে মিলে এই ভাতের হোটেল খুলেছিলাম। প্রথম আমার স্ত্রী ননিবালা রান্না করত আর আমি খাবার দিতাম। তারপর এই হতভাগা কেসটা জুটল। ওর বাপ মা কেউ নেই, আমরাই ওর সব। ও দোকানে কাজ করত আর এখানেই থাকতো। বলেই তিনি একটু কেসে নিয়ে আবার গল্প বলা শুরু করলেন। তারপর একদিন হঠাৎ কলেরায় আমার স্ত্রী ননিবালা মারা গেলেন। তারপর থেকে আমি ভীষণ একা হয়ে পড়লাম, আর কেসটাকেও আরও বেশি করে আঁকড়ে ধরতে শুরু করলাম। আর সব সুখ দুঃখ, লাভ লোকসানের কথা কেসটার সঙ্গে ভাগ করতে শুরু করলাম। কিন্তু ভগবানের বোধহয় এতে আপত্তি ছিল। ভগবান বোধহয় চেয়েছিলেন আমি সারা জীবন যেন একাই থাকি। আমি সেদিন
শহরে গিয়েছিলাম। গল্পের মাঝখানে তিনি আবার একটু কাশলেন। তারপর আবার শুরু হলো তার দুঃখের কাহিনী। দোকানের জন্য মাল কিনতে সেই দিনই নেমে এলো আকাশ ভেঙে ঝড় বৃষ্টি। আর আর আমার দোকানের উত্তরের দেয়ালখানা ভেঙে পড়ল। তাতেই চাপা পড়ে কেষ্টাটা আমার মরে গেল। ভেবেছিলাম আর এই গায়ে নয়, সব বেচে বুচে শহরে চলে যাব। যে গ্রাম আমার সব কিছু কেড়ে নিয়েছে সেই সেই পোড়ার মুখ গ্রামে আর নয়। সেই মতোই সব ঠিকঠাক করে একদিন রাতের বেলা অন্ধকারে মুখ ঢেকে গাঁ ছাড়ব বলে বেরিয়ে পড়লাম। ঠিক ঘর থেকে বেরিয়ে উঠানে নামতেই দেখলাম ওই বট গাছটার গোড়ায় কে একটা বসে আছে। আমি অতটা গুরুত্ব দিলাম না। টিনের ট্রাঙ্কটা নিয়ে তাকে পাশ কাটিয়ে যেতে যাব, ঠিক এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে গেলাম। বাবু, চলে যাচ্ছেন? কণ্ঠস্বরটা আমার খুব চেনা। এ তো কেষ্টা। কেষ্টার নামটা মনে আসতেই আমার আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। আমি পেছন দিকে ফিরে তাকাতেই দেখলাম সত্যি সত্যি কেষ্টা। সে তার ফ্যাকাশে মুখের নীলচে মৃত্যুর মতো অসার দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলাম, কেষ্টা, তুই তো। কেষ্টা মৃত্যুর মতো শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি মরেছি, কিন্তু কিন্তু আপনার মনে তো আমি আজও বেঁচে আছি। আপনি আমারে দেখে ভয় পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যতদিন আমি মরেছি ততদিনে কতবার আপনি আমার কথা মনে করেছেন। মরা মানুষের স্মৃতি আঁকড়ে অন্ধকারে মুখ ঢেকে দিনের পর দিন দু চোখ জলে ভরে ফেলা যায়, কিন্তু তার অশরীরী ভালোবাসাটাকে, আগুনে পুড়ে আরও খাঁটি হওয়া মনটাকে আর মনুষ্য জগতে কেউ আপন করে নেয় না। সবাই তখন তাকে ভয় করে, ভাবে অন্ধকারের জগতে সে এক অভিশপ্ত আতঙ্ক। কিন্তু কারোর আর মনে থাকে না যে সে শুধু দেহখানা ত্যাগ করেছে, মনটা নয়। সবাই ভুলে যায়। আজও তার অন্ধকারে ভয় লাগে, আজও তার সবার কথা মনে পড়ে, খিদে পায়, কষ্ট হয়। আগে যেমনটি ছিল আজও সে ঠিক তেমনটি আছে। সবাই কেমন এত সহজে এই সহজ কথাটাই ভুলে যায়। এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আর কথাগুলো আমার রক্ত মাংসের শরীরটাকে ভেদ করে অদৃশ্য মনটাতে গেঁথে যাচ্ছিল। এবার আমি বললাম, আয় বাবা কেষ্টা, আমার বুকে আয়। সত্যিই তো, আমার তো কেষ্টাকে দরকার। সে শরীরই হোক আর অশরীরই হোক, তাতে কি বা আসে যায়। তোর খুব খিদে পেয়েছে, তাই না? আয় বাবা, আয়, ভিতরে আয়।
সেই থেকে আমার হোটেল আবার চালু হয়, তবে তাদের জন্য যাদের ছায়া আছে কিন্তু শরীর নেই, রাত আছে কিন্তু দিন নেই। আর আমরা ভাবি এই রাতের মায়াবী জগতের অভিশপ্ত জীবেরা নিজেদের লালসা মেটাতে জ্যান্ত মরা পচা গলা জীবজন্তু আস্ত চিবিয়ে খায়, এমনকি মানুষের ঘাড় মোটকে তাদের রক্ত চুষে তারা তাদের অতৃপ্ত পিপাসা মেটাবার চেষ্টা করে। কিন্তু এ কথা মোটেই ঠিক নয়। আসলে আমরা মানুষরা যা খাই ওরাও ঠিক ওতেই তৃপ্তি লাভ করে, শুধু খেতে পায় না বলে ওরা ওই অভিশপ্ত ভয়ঙ্কর পাপের পথে ধেয়ে যায়। আর এঁটো খাওয়ার কথা, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তারা আর মা লক্ষ্মীর জাত বিচার করে না। তাছাড়া আমরাই তো আমাদের আপনজনের মৃত্যুর 4 দিন পর যখন বেনা গাছের গোড়ায় খেতে দিই, তখন সেই একই থালায় কুকুর, বেড়াল, কাক সবাই খায়। আর তার সাথে আমাদের একান্ত আপন মানুষটিও। তখন কই আমরা তো আর এঁটোর বিচার করি না। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূত অদ্ভুত